ওয়েলকাম ছাত্রছাত্রীরা। আমি আগের ভিডিওতে সাবজেক্ট, প্রেডিকেট, লিঙ্কিং ভার্ব এবং কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওতে কমপ্লিমেন্টের আরও কিছু অংশ নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি দেখার আগে অবশ্যই এই ভিডিওর প্রথম পার্টটি দেখে নেবে, তাহলে এই ভিডিওটি বুঝতে তোমাদের সুবিধা হবে। আমি ডেসক্রিপশনে এই ভিডিওর প্রথম পার্টের লিঙ্কটা দিয়ে দিব, সেটা অবশ্যই দেখে তারপর এই ভিডিওটা দেখা শুরু করবে। ভিডিওর প্রথম পার্টটিতে বলেছিলাম যে কমপ্লিমেন্টের প্রধানত চারটি ভাগ হয়: সাবজেক্ট কমপ্লিমেন্ট, ভার্ব কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট এবং অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। তো আগের ভিডিওতে মোটামুটি কমপ্লিমেন্ট বুঝিয়েছি। আজকে এই ভিডিওতে সাবজেক্ট কমপ্লিমেন্ট থেকে আমরা আলোচনা শুরু করব এবং সমস্ত কমপ্লিমেন্ট সম্পর্কে সম্পূর্ণ ধারণা অর্জন করতে সক্ষম হব। প্রথম ভাগ হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট, যেটাকে সাবজেক্টিভ কমপ্লিমেন্টও বলা হয়, সেটা দেখি কী জিনিস। When complement and subject refer to a same person or thing, it is called subject complement. এবার তাহলে কি বলছে যে যখন কমপ্লিমেন্ট এবং সাবজেক্ট এটা কোনো একই ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, ঠিক আছে? তার মানে হচ্ছে এই যে ধরো এখানে দেখো, এই যে সাবজেক্ট, এই যে কমপ্লিমেন্ট। তো এবার যখন এই সাবজেক্ট আর এই কমপ্লিমেন্ট যখন একই ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, তখন সেটাকে সাবজেক্ট কমপ্লিমেন্ট বলা হয়, ঠিক আছে? এটা একটু আগে লিঙ্কিং ভার্ব নিয়ে আলোচনা করার সময় বলছিলাম যে সেখানে সাবজেক্ট আর কমপ্লিমেন্ট সেটা হচ্ছে যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তো সেটা বিস্তারিতভাবে আলোচনা করছি। দেখো, ইট অলওয়েজ ফলোজ আ লিঙ্কিং ভার্ব। তো এবার এই সাবজেক্ট কমপ্লিমেন্ট কখন হয়, মানে এই সাবজেক্ট আর কমপ্লিমেন্টটা কখন একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়? যখন এই ভার্বটা একটা লিঙ্কিং ভার্ব হয়। তাহলে লিঙ্কিং ভার্ব নিয়ে একটু আগে আলোচনা করলাম। লিঙ্কিং ভার্ব কী জিনিস? লিঙ্কিং ভার্ব সেই ভার্ব যেই ভার্ব এই সাবজেক্ট আর কমপ্লিমেন্ট যখন একই শ্রেণীর হয় বা একই জিনিসকে নির্দেশ করে, তখন লিঙ্কিং ভার্বটা ইউজ করা হয়। তার মানে আমি যদি ঘুরিয়ে বলি যে সাবজেক্ট আর কমপ্লিমেন্ট যখন এক হবে, মানে সাবজেক্ট কমপ্লিমেন্ট যখন এক হবে তখনই লিঙ্কিং ভার্ব আসবে। আবার যদি ঘুরিয়ে বলি যে লিঙ্কিং ভার্ব আসা মানে হচ্ছে সাবজেক্ট আর এই যে প্রেডিকেট বা এই যে যেটাকে আমি কমপ্লিমেন্ট বলবো সেটা হচ্ছে এক হওয়া, ঠিক আছে? তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট মানে কি? এই সাবজেক্ট আর এইখানে কমপ্লিমেন্ট যা থাকবে সেটা একই জিনিসকে বোঝাবে। ইট ইজ 3 টাইপস। তো এইবার এই সাবজেক্ট কমপ্লিমেন্ট আবার 3 রকমের হয়ে থাকে। তার মানে দেখো, একটা আরেকবার বলে দিই, আমরা এখন কমপ্লিমেন্টের মধ্যে আছি। কমপ্লিমেন্ট ক রকমের হয়? 4 রকমের হয়: সাবজেক্ট কমপ্লিমেন্ট, ভার্ব কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এবার আমরা সাবজেক্ট কমপ্লিমেন্টে আছি। তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্টের ভিতরে আলোচনা করার সময় এইবার আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট কমপ্লিমেন্টের আবার 3টা ধরন হয়। তাহলে এবার দেখি কি কি ধরন। প্রথম ধরনটা হচ্ছে প্রেডিকেটিভ নাউন বা প্রেডিকেট নমিনেটিভ, ঠিক আছে? নামগুলো এখন তোমাদের খুব অসুবিধা হবে বুঝতে। আমি খুব আস্তে আস্তে ভিডিওটা বোঝাবো, ভালো করে বুঝবে এবং কয়েকবার ভিডিওটা দেখলে তোমাদের এটা মনে থাকবে। তো প্রেডিকেটিভ নাউন বা প্রেডিকেটিভ নমিনেটিভটা কী জিনিস দেখে নিই। প্রেডিকেটিভ নাউন ইজ সিনোনিমাস উইথ সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট আমি এক্ষুনি আলোচনা করলাম জাস্ট, যে সাবজেক্ট কমপ্লিমেন্টটা কী জিনিস, যেখানে সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, সেটাই হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এবং এই সাবজেক্ট কমপ্লিমেন্টটাকেই গ্রামারে প্রেডিকেটিভ নাউন বা প্রেডিকেটিভ নমিনেটিভ বলা হয়। তো এখানে দেখো ব্যাখ্যাটা কী দিয়েছে। when subject and noun joined by linking verbs in predicate refer to the same person or thing, it is called predicative nominative. তাহলে কি, যখন সাবজেক্ট এবং নাউন যেটাকে লিঙ্কিং ভাব দিয়ে যুক্ত করা হয়, ঠিক আছে, এবং সেই লিঙ্কিং ভাবটা কি করবে? ইন প্রেডিকেট রেফার টু সেম থিং অর পার্সন অর থিং, ঠিক আছে? তো এটা এখানে নিচে এখন উদাহরণ আছে, বলছি। ইট ইজ কল্ড প্রেডিকেটিভ নমিনেটিভ, প্রেডিকেট নমিনেটিভ। এবার এই প্রেডিকেট নমিনেটিভটাকে কী জিনিস? এই নমিনেটিভ জিনিসটা কি? when noun becomes subject it is called nominative case. তাহলে নমিনেটিভ মানে হচ্ছে, আমরা জানি যে সাবজেক্ট কী হতে পারে, একটি বাক্যে সাবজেক্ট নাউন একটি বাক্যে কী হতে পারে? সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে। তো যখন কোনো নাউন বাক্যে সাবজেক্ট হবে, ওই নাউনের সাবজেক্ট হিসাবে ভূমিকা পালন করাটাকে নমিনেটিভ বলা হয়। ইট ইজ কল্ড নমিনেটিভ কেস, ঠিক আছে? তার মানে নাউন যখন বাক্যে সাবজেক্ট হবে তখন তাকে নমিনেটিভ বলা হয়। তাহলে এবার এখানে কেন প্রেডিকেটিভ নমিনেটিভ বলা হয়েছে বা কেন প্রেডিকেটিভ নাউন বলা হয়েছে, সেটাই নিচে উদাহরণটা দেখলে তুমি বুঝতে পারবে। ইন দিস কেস দ্য কমপ্লিমেন্ট মাস্ট বি আ নাউন অর ইন আদার ওয়ার্ডস নাউন কমপ্লিমেন্ট। তো এবার যখন আমি এই প্রেডিকেটিভ নাউন বা প্রেডিকেটিভ নমিনেটিভটা বলবো,
এর ভেতরে যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞাটা মনে রাখার থেকে এই জিনিসটা মনে রাখলে তোমাদের সুবিধা হবে যে এই প্রেডিকেটিভ নাউনের ভিতরে যে কমপ্লিমেন্টটা হবে সেই কমপ্লিমেন্টটা অবশ্যই নাউন হবে, কারণ এর মধ্যে দেখো নাউন জিনিসটা আছে। নাউন এখানে যে নমিনেটিভ আছে সেটাও নাউনই বোঝায়, নাউনের সাবজেক্ট হওয়াকেই নমিনেটিভ বলে, তাহলে কি নমিনেটিভও নাউন, নাউনও নাউন। তো এবার এই জন্য এখানে যে কমপ্লিমেন্ট হবে সেই কমপ্লিমেন্টটাকে নাউনই হতে হবে, ঠিক আছে। যেরকম দেখো রাম ইজ আ বয়, এখানে রাম সাবজেক্ট, ওই বয় হচ্ছে একটা নাউন। এখনই বললাম যে এখানে প্রেডিকেটের মধ্যে, এই যে প্রেডিকেটিভ নাউন কেন বলা হয়েছে, কারণ এই নাউনটা প্রেডিকেটের মধ্যে আছে। এবার প্রেডিকেটটা দেখো আরেকবার বলছি, রাম হচ্ছে সাবজেক্ট, তাহলে এবার সাবজেক্ট বাদ দিলে ভার্ব নিয়ে বাক্যের যে অবশিষ্ট অংশ পড়ে থাকলো সেটা হচ্ছে প্রেডিকেট। যদি ভুলে গিয়ে থাকো ভিডিওটা আবার শুরু থেকে একটু দেখে চোখ বুলিয়ে নাও যে একটা বাক্যের দুটো অংশ থাকে, সাবজেক্ট অবজেক্ট। এবার এই অবজেক্টের ভিতরে অনেক কিছু কাহিনী আছে, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে মানে প্রেডিকেটের ভিতরে অনেক কিছু কাহিনী আছে। তাহলে একটা বাক্যের দুটো অংশ সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। এবার প্রেডিকেটের মধ্যে কি থাকবে, প্রথমে তো ভার্ব থাকবে। এবার এই ভার্ব ছাড়া আর যে শব্দগুলোর দরকার হচ্ছে বাক্যটিকে অর্থবহল করার জন্য সেটাকে বলা হচ্ছে তোমার কমপ্লিমেন্ট। তো এইবার এখানে দেখি এই প্রেডিকেটের মধ্যে দেখো কে আছে, এ আছে, এ হচ্ছে ডিটারমিনার, আর এই যে বয় হচ্ছে নাউন। তার মানে হচ্ছে রাম হলো সাবজেক্ট আর ইজ আ বয় এটা হচ্ছে একসঙ্গে হলো এটা একটা প্রেডিকেট। এবারে এই প্রেডিকেটের মধ্যে আমাদের টপিকটা কিন্তু এখন প্রেডিকেট না, আমরা এখন চলে আসছি কমপ্লিমেন্টে। কি কমপ্লিমেন্ট, সেটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্টের মধ্যে কোথায়, প্রেডিকেটিভ নাউন বা প্রেডিকেটিভ নমিনেটিভে। এইবার এই যে বয়, এই ছেলেটা কাকে বোঝাচ্ছে, রামকে বোঝাচ্ছে, ঠিক আছে। কে ছেলেটা, রাম। রাম ইজ আ বয়, রাম হচ্ছে ছেলে, তাহলে এই ছেলেটা কে, রাম। তো তাহলে এইবার এই বয় যেহেতু রামকেই বোঝাচ্ছে, তার মানে রাম আর বয়ের মধ্যে সম্পর্ক আছে। তাহলে এবার এই যে নাউন, এই নাউনটা যেহেতু সাবজেক্টকেই বোঝাচ্ছে সেই জন্য, এবং এই নাউনটা কোথায় আছে, নাউনটা আছে প্রেডিকেটের মধ্যে, সেই জন্য একে বলা হয়েছে প্রেডিকেটিভ নাউন, ঠিক আছে, বা প্রেডিকেটিভ নমিনেটিভ। এই যে রাম হচ্ছে নাউন, রাম হচ্ছে নাউন, তাহলে এই রাম হচ্ছে এই বাক্যের সাবজেক্ট হিসেবে ভূমিকা পালন করছে। এই যে এই নাউনের যে সাবজেক্ট হিসাবে ভূমিকা পালন করা সেটা হচ্ছে নমিনেটিভ, এই নমিনেটিভটা হচ্ছে রাম। আর এই যে বয়, এই বয়টা যেকে বোঝাচ্ছে, বয়টা হচ্ছে এই প্রেডিকেট। তাহলে এইবার সংক্ষেপে যদি বলি, এবার যেহেতু এই বয়ের সঙ্গে রামের সম্পর্ক আছে, দুজন যেহেতু একই ব্যক্তি, তাহলে একে আমি কি বলবো, একে আমি বলবো সাবজেক্ট কমপ্লিমেন্ট, ঠিক আছে। এইবার কারণ আমি সাবজেক্ট কমপ্লিমেন্ট এখনই দেখলাম যে সাবজেক্ট কমপ্লিমেন্ট কি, যখন এই সাবজেক্ট আর এই প্রেডিকেটের ভেতরে যখন এই জিনিসটা সেম হবে। এবার এই জিনিসটা কি, মানে এই বয়টা কি, বয়টা তো নাউন, তো বয়টা যেহেতু নাউন সেই জন্য একে বলা হচ্ছে প্রেডিকেটিভ নাউন। বোঝা গেল? তাহলে সিম্পলি যদি আমি বলি যে যখন সাবজেক্ট এবং প্রেডিকেটের মধ্যে থাকা নাউন একই জিনিস হবে, একই ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, তখন সেই নাউন আর ওই যে সাবজেক্ট এই দুটোকে বলা হবে প্রেডিকেটিভ নাউন বা প্রেডিকেট নমিনেটিভ, ঠিক আছে। এবং যেহেতু এরা এক, সেহেতু আমরা এখন কোথায় আছি, আমরা আছি সাবজেক্ট কমপ্লিমেন্টে। তার মানে কি, এখানে যদি বয়টা না থাকতো তাহলে রাম ইজ আ সেন্টেন্সটা কি পুরো হতো না। রাম কি, বয় যতক্ষণ না বলবো সম্পূর্ণ হচ্ছে না। তার মানে এই বয়টা এসে এই সাবজেক্টের অর্থটাকে সম্পূর্ণ করছে, সেই জন্য বয়টা হচ্ছে এই সাবজেক্টের কমপ্লিমেন্ট, সেই জন্য এটা সাবজেক্ট কমপ্লিমেন্টের ভেতরে আছে। এবং যেহেতু এর নাউন সেই জন্য এটা প্রেডিকেটিভ নাউন। আরও কিছু উদাহরণ দেখি। দে ওয়ার এক্সপার্টস, তারা ছিল এক্সপার্ট। এক্সপার্টটা কারা ছিল, তারা, তার মানে এক্সপার্ট আর দে এরা হচ্ছে সেম। হি ইজ মাই ব্রাদার, সে আমার ভাই, ঠিক আছে। এখানে মাই আলাদা, কিন্তু মাইয়ের সঙ্গে মাই কিন্তু এটা পজিটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। মাই কখনো একা বসবে না, মাইয়ের সঙ্গে আবার একটা নাউন আসতে বাধ্য। তাহলে আমি দেখব এই নাউনটাকে, এই নাউনটা কে, নাউনটা হচ্ছে হি, সে আমার ভাই, তাহলে ভাইটাকে সে, ঠিক আছে। তার মানে ভাই আর হি হচ্ছে একই ব্যক্তিকে বোঝাচ্ছে। আরেকটা উদাহরণ, মিস্টার উইলসন ইজ মাই হিস্ট্রি প্রফেসর। মিস্টার উইলসন ইজ মাই হিস্ট্রি প্রফেসর, মিস্টার উইলসন আমার ইতিহাসের প্রফেসর। তাহলে এইবার এইখানে দেখো এই যে প্রফেসর, প্রফেসরটা কে, মিস্টার উইলসন, ঠিক আছে, বা মিস্টার উইলসনকে তিনি হচ্ছেন প্রফেসর। তাহলে এই দুটোর মধ্যে মিল আছে। তাহলে এইখানে যতগুলো উদাহরণ দেখলাম সবগুলো উদাহরণের মধ্যে কিছু মিল আছে। মিল নাকি, প্রত্যেকটাতে ভার্বগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব, প্রত্যেকটার
প্রেডিকেটিভ পার্টের মধ্যে কি আছে? নাউন, বয় নাউন, এক্সপার্ট নাউন, ব্রাদার নাউন, প্রফেসর নাউন, এবং প্রত্যেকটারই এই নাউনগুলো প্রত্যেকটা সাবজেক্টকেই বোঝাচ্ছে, ঠিক আছে? সেই জন্য এই ধরনের কেস যখন পাবো যেখানে ভার্ব একটা লিঙ্কিং ভার্ব হবে এবং যেখানে প্রেডিকেটের মধ্যে নাউন থাকবে এবং যখন সেই নাউনগুলো সাবজেক্টগুলোকেই বোঝাবে তখন তাদেরকে বলা হয় সাবজেক্ট কমপ্লিমেন্টের প্রেডিকেটিভ নাউন বা প্রেডিকেট নমিনেটিভ। তো এখানে কি বলছে? ইন দ্য অ্যাবভ এক্সাম্পলস অল দ্য গ্রিন কালার্ড ওয়ার্ডস আর প্রেডিকেট নমিনেটিভস, যেটা আমি এখনই ব্যাখ্যা করলাম। এবার দেখো, নাউন ক্লজ ক্যান অলসো অ্যাক্ট অ্যাজ প্রেডিকেটিভ নাউন অর প্রেডিকেট নমিনেটিভ। তো এবার এখানে যে উদাহরণগুলো পেয়েছিলাম সবগুলোর মধ্যে কি আছে? শুধু নাউন আছে। কিন্তু এইবার এক জায়গায় একটু আগে বললাম যে নাউন ক্লজ বা নাউন ফ্রেজও কিন্তু নাউনের মতোই ভূমিকা পালন করতে পারে। তাহলে ঠিক যেভাবে নাউন এখানে সাবজেক্টকে বোঝাচ্ছিল ঠিক সেইভাবেই একটা নাউন ক্লজও কিন্তু সাবজেক্টকে বোঝাতে পারে। যেরকম একটা উদাহরণ দেখো, লাইফ ইজ হাউ উই এনজয়েড ইট। লাইফ ইজ হাউ উই এনজয়েড ইট। জীবন হচ্ছে কীরকম? যেভাবে আমরা এটাকে এনজয় করি। তাহলে যেভাবে আমরা এটাকে এনজয় করি সেটাই হচ্ছে লাইফ, ঠিক আছে? তার মানে কি? এটা হাউ, এটা হচ্ছে কনজাংশন, নাউন ক্লজের কনজাংশন। তাহলে এই নাউন ক্লজটা পুরোটার সঙ্গে কিন্তু এই লাইফ সাবজেক্টের একটা মিল আছে, ঠিক আছে? লাইফ কীরকম? যেভাবে আমরা এনজয় করি, তাহলে ইনডাইরেক্টলি এইটা আর এটার মধ্যে মিল আছে। এখানেও দেখো ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব। তাহলে হচ্ছে এই পুরো ক্লজটা যেহেতু এই সাবজেক্টকেই বোঝাচ্ছে সেম জিনিস, সেজন্য পুরো ক্লজটা হচ্ছে নাউন ক্লজ। এবার যেহেতু নাউনই হোক বা নাউন ক্লজই হোক, যেহেতু এদের সঙ্গে সাবজেক্টের মিল আছে সেই জন্য এটা হচ্ছে কি প্রেডিকেটিভ নমিনেটিভ বা প্রেডিকেটিভ নাউন। আচ্ছা, এবার দেখো, নাও লুক অ্যাট অ্যানাদার এক্সাম্পল অফ নাউন ক্লজ। এবার নাউন ক্লজের আরেকটা উদাহরণ দেখি। আই নো দ্যাট হি ইজ গিলটি, ঠিক আছে? দ্যাট একটা কনজাংশন নাউন ক্লজের। আমি জানি যে সে অপরাধী, এটাও নাউন ক্লজ, এটাও নাউন ক্লজ। সো ডাজ ইট ফল ইন দিস ক্যাটেগরি? তো এইবার এই যে এখানে আমরা দেখলাম যে এক্ষুনি নাউন ক্লজ লাইফকে বোঝাচ্ছিল, সেজন্য এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। কিন্তু এইখানে দ্যাট হি ইজ গিলটি, এটা কি আইকে বোঝাচ্ছে? মানে আই আর দ্যাট হি ইজ গিলটির সঙ্গে কোনো মিল আছে কি? ভালো করে দেখো, নো, কোনো মিল নেই, ঠিক আছে? এবার দেখি, তো এবার তার মানে কি সাবজেক্ট কমপ্লিমেন্ট হওয়ার জন্য প্রথমে কি হতে হবে? প্রথমে এই সেটা নাউন হোক বা নাউন ক্লজ হোক বা নাউন ফ্রেজ হোক, এর সঙ্গে এর মিল থাকতে হবে, ঠিক আছে? আমি আলাদা জিনিস আর সে অপরাধী আলাদা জিনিস, তাহলে এখানে কোনো মিল নেই, সেই জন্য এটা কিন্তু কমপ্লিমেন্ট না। এবার কমপ্লিমেন্ট না হওয়ার আরও কারণ আছে। ফার্স্ট অফ অল, নো ইজ নট আ লিঙ্কিং ভার্ব, সো উইথাউট লিঙ্কিং ভার্ব সাবজেক্ট কমপ্লিমেন্ট উইল নট কাম। একটু আগে দেখো সবগুলো উদাহরণ আমরা দেখেছিলাম, সবগুলোতে কিন্তু লিঙ্কিং ভার্ব ছিল। এখানে ইজ ওয়ার, ঠিক আছে? সব জায়গায় লিঙ্কিং ভার্ব ছিল। এখানেও দেখলাম কি, এখানে কিন্তু নো, এটা লিঙ্কিং ভার্ব না। তাহলে হচ্ছে লিঙ্কিং ভার্ব ছাড়া কখনো সাবজেক্ট কমপ্লিমেন্ট আসবে না। তাহলে এখানে লিঙ্কিং ভার্ব যেহেতু নেই সেহেতু এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট হবে না। একে তো এর সঙ্গে এর কোনো মিল নেই, আই এর সঙ্গে এর কোনো মিল নেই, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে এখানে কোনো লিঙ্কিং ভার্ব নেই, সেই জন্য এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট হবে না। তাহলে এটা কী হবে? It is an object of the sentence because it is a noun clause and just like a noun it can be a subject or object in a sentence. তো এবার যেহেতু এটা নাউন, যেহেতু এটা নমিনেটিভ, এটা যেহেতু কমপ্লিমেন্ট না, তাহলে এবার কিছু তো একে হতে হবে। মানে ব্যাপারটা বোঝো যে আই হলো সাবজেক্ট, নো হচ্ছে ভার্ব, এবং ভার্ব নিয়ে বাকি যা থাকলো সেটা হচ্ছে প্রেডিকেট। এই নো থেকে শুরু করে এদিকে সবই প্রেডিকেট। কিন্তু প্রেডিকেটের মধ্যে যে শব্দগুলো থাকবে তাদেরকে কিন্তু একটা একটা করে নাম দেওয়া হয়েছে, ঠিক আছে? সেই নামগুলো কিন্তু আমাদের দিতেই হবে, সেটা কমপ্লিমেন্ট হোক, সেটা অবজেক্ট হোক আর যাই হোক। এবার কমপ্লিমেন্ট হওয়ার জন্য কী কী দরকার? প্রথম কথা, কমপ্লিমেন্ট হওয়ার জন্য এই ভার্বটাকে লিঙ্কিং ভার্ব হতে হবে এবং এটার সঙ্গে সেটা নাউন হোক, নাউন ফ্রেজ হোক বা নাউন ক্লজ হোক, এর সঙ্গে সাবজেক্টে মিল থাকতে হবে। যখন মিল থাকবে না তখন কমপ্লিমেন্ট হবে না। তাহলে কমপ্লিমেন্ট যখন হবে না তখন এটা কি হবে? এটা হবে অবজেক্ট, ঠিক আছে? কারণ অবজেক্টও কে হতে পারে? নাউন হতে পারে। ঠিক যেভাবে সাবজেক্ট হওয়ার জন্য নাউন বা প্রোনাউন হতেই হবে, ঠিক সেভাবে অবজেক্টও কে হতে পারবে? নাউন হতে পারবে, প্রোনাউন হতে পারবে, নাউন ফ্রেজ হতে পারবে, নাউন ক্লজ হতে পারবে। তাহলে এইখানে আমরা নাউন ক্লজ দেখলাম কমপ্লিমেন্ট রূপে, এখানে আমরা নাউন ক্লজ দেখছি অবজেক্ট রূপে, ঠিক
ঠিক আছে, এবার অবজেক্ট নিয়ে আবার আলোচনা করছি। তো এবার দেখো, অবজেক্ট নিয়ে আলোচনা করার আগে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, মানে সাবজেক্ট কমপ্লিমেন্টের 3টা ফর্ম নিয়ে আলোচনা করছিলাম। প্রথমে গেল প্রেডিকেটিভ নাউন, এবার দেখবো প্রেডিকেটিভ প্রোনাউন। এবার প্রেডিকেটিভ প্রোনাউনটা কি? When subject and pronoun joined by linking verbs in predicate refer to same person or thing, it is called predicative pronoun. কি বলছে? When subject আর pronoun, প্রেডিকেটিভ নাউনের বেলাতে যারা একই জিনিস ছিল তারা ছিল সাবজেক্ট আর নাউন, কিন্তু এখানে কি হচ্ছে সাবজেক্ট আর প্রোনাউন এবং তাদেরকেও লিঙ্কিং ভাব দিয়ে জোড়া লাগানো হচ্ছে। তার মানে আগের ক্ষেত্রে মানে প্রেডিকেটিভ নাউনের ক্ষেত্রেও লিঙ্কিং ভাব ছিল, প্রেডিকেটিভ প্রোনাউনের ক্ষেত্রেও লিঙ্কিং ভাবই থাকবে, ঠিক আছে। এবং এখানেও ওই একই শর্ত, যেহেতু কমপ্লিমেন্ট সেহেতু এখানেও এই প্রোনাউন এবং সাবজেক্ট তারা একই ব্যক্তি বা বস্তু হবে এবং তখনই তাকে প্রেডিকেটিভ প্রোনাউন বলবে। উদাহরণ দেখো, রাম ইজ হি, ঠিক আছে। এবার অনেকে আমরা কি জানি যে ভার্বের পরে প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসে, তার মানে রাম ইজ হিম, ঠিক আছে। অনেকে এরকম ভাববে রাম ইজ হিম, কিন্তু সেটা ভুল বাক্য, ঠিক আছে। কারণ এখানে দেখো এই যে রাম আর এই যে হি, এরা হচ্ছে একই ব্যক্তি। হি রামকে বোঝাচ্ছে, রাম হচ্ছে সে, হি হচ্ছে একে দেখাচ্ছে। তার মানে এখানে রামের সাবজেক্ট ফর্মই বসাতে হবে, এখানে অবজেক্ট ফর্ম হবে না, ঠিক আছে। তো এইবার যাই হোক, কিন্তু এবার হিটা যেহেতু এখানে বসলো সেহেতু এটা তো নিশ্চয়ই আমি সাবজেক্ট বলবো না, ঠিক আছে। এটা হচ্ছে সাবজেক্ট বলবো না, এটা অবজেক্ট না, কিন্তু তার মানে এটা সাবজেক্টও না, কারণ সাবজেক্টকে ভার্বের আগে থাকতে হবে, ভার্বের পরিচালনা করতে হবে। এই ইজ ভার্বের পরিচালককে রাম, হি না, তার মানে এটা এখানে সাবজেক্ট না, কিন্তু আবার এটা অবজেক্টও না। কেন? কারণ হচ্ছে এখানে হি হচ্ছে রামকে বোঝাচ্ছে বা রাম দিয়ে আমি হিকেই বোঝাচ্ছি, ঠিক আছে। তাহলে এই যে এটা যে প্রোনাউন, এই প্রোনাউনটা রামকেই যেহেতু বোঝাচ্ছে সেহেতু এবার একে আমি কি বলবো? প্রেডিকেটিভ প্রোনাউন বলবো। আর একটা উদাহরণ দেখো, মাই ব্রাদার ইজ হি, ঠিক আছে। এই বাক্যটাকে যদি আমি ঘুরিয়ে বলতাম হি ইজ মাই ব্রাদার, তখন কিন্তু শুনলে তোমাদের মনে হতো যে গ্রামাটিক্যালি ঠিক আছে। যেহেতু ঘুরিয়ে বলা হলো মাই ব্রাদার ইজ হি, তোমাদের অনেকের মনে হবে যে বাক্যটি ভুল, কিন্তু আসলে এটাও গ্রামাটিক্যালি কারেক্ট, ঠিক আছে। কারণ হচ্ছে এখানে ওই একই কথা, মাই ব্রাদার সে কে? সে হচ্ছে এই যে হি, আবার হিটাকে সেটা হচ্ছে মাই ব্রাদার, ঠিক আছে। তাহলে এবার এখানে হিটাকে প্রোনাউন, তো তার মানে কি এখানেও সেই প্রোনাউনই এখানে নাউনকে একই বোঝাচ্ছে, মানে হি দিয়েই মাই ব্রাদারকে বোঝাচ্ছি বা মাই ব্রাদারকে দিয়ে আমি হিকেই বোঝাচ্ছি। তো যেহেতু এই প্রোনাউন আর এই নাউনের মধ্যে মিল আছে সেহেতু এটাও প্রেডিকেটিভ প্রোনাউন। তাহলে এবার একটা কথা দেখো, তাহলে সহজে যদি আমি বলতে হয়, এখানে তো আমরা সাবজেক্ট কমপ্লিমেন্টে আছি, তো সাবজেক্ট কমপ্লিমেন্টের মূল কথা হচ্ছে যেখানে কমপ্লিমেন্ট আর সাবজেক্ট একই জিনিস হবে, একই ব্যক্তি হবে। এবার ওই কমপ্লিমেন্টটা 3 রকম হওয়ার জন্য কমপ্লিমেন্টের উপর বেস করে তাকে 3টা নাম দেওয়া হয়েছে। একটা প্রেডিকেটিভ নাউন, মানে কমপ্লিমেন্টটা যখন নাউন হবে প্রেডিকেটিভ নাউন, কমপ্লিমেন্টটা যখন প্রোনাউন হবে তখন সেটাকে বলা হবে প্রেডিকেটিভ প্রোনাউন, আর যখন ওই কমপ্লিমেন্টটা অ্যাডজেক্টিভ হবে তখন তাকে বলা হবে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এবার দেখো, এই যে এখনই বললাম 3 নম্বর পার্ট হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভটা কি? When subject and pronoun joined by linking verbs in predicate refer to same person or thing, it is called predicative adjective. তার মানে কি? When subject and pronoun, ঠিক আছে, joined by linking verbs in predicate refer to same person or thing. আচ্ছা, এখানে একটু গন্ডগোল হয়েছে, এখানে এটা প্রোনাউন হবে না, এখানে এটা অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে। When subject and adjective joined by linking verbs in predicate refer to same person or thing, তার মানে হচ্ছে এই যে এই উদাহরণটা দেখে নাও, হি সাবজেক্ট, হিটা হচ্ছে নাউন বা প্রোনাউন যাই হোক, সাবজেক্ট নাউন বা প্রোনাউন যে কেউ হতে পারে। এখানে দেখো লিঙ্কিং ভার্ব হচ্ছে ইজ, এখানে আমি একটা নতুন লিঙ্কিং ভার্ব আনছি সিমস, ঠিক আছে, নতুন একটা লিঙ্কিং ভার্ব আনছি। এবং এখানে এই যে প্রেডিকেটের মধ্যে যে আছে অ্যাংরি, এই অ্যাংরিটাকে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে সে খুব রাগী, সে রাগী বা তাকে রাগী দেখাচ্ছে, তাহলে সিমস হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। কারণ ওই যে একটু বলেছিলাম যে কোনো ভার্ব অ্যামিজার ওয়াজার মানে বি ভার্ব ছাড়া যে কোনো ভার্ব যদি তারা প্রেডিকেট এবং সাবজেক্ট একই ব্যক্তি হিসাবে দেখাতে পারে, একই বস্তু হিসাবে দেখাতে পারে, তাহলে তাকে লিঙ্কিং ভার্ব বলা হবে। তাহলে এইবার এই হিয়ের সঙ্গে প্রেডিকেটের যে মিলটা আছে, তাহলে এই যার সঙ্গে মিল পেলাম আমরা হিয়ের, সে কি? এটা কি নাউন? নাউন না। এটা কি প্রোনাউন? প্রোনাউন না। এটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে যেহেতু অ্যাডজেক্টিভটা এই হিয়ের কমপ্লিমেন্ট হিসাবে দেখাচ্ছে, তাই এটাকে বলা হবে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ।
ঠিক আছে, এটাকে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। তাহলে এখানে তোমরা প্রোনাউন হবে না, এখানে অ্যাডজেক্টিভ হবে, এখানে অ্যাডজেক্টিভ হিসাবে তোমরা দেখবে। ঠিক আছে, তাহলে আরেকবার এখানে বলি, অ্যাংরি ইজ অ্যান অ্যাডজেক্টিভ নট আ নাউন অর প্রোনাউন। তাহলে যখন কোনো বাক্যের মধ্যে লিঙ্কিং ভার্বের পরে কোনো অ্যাডজেক্টিভ থাকবে এবং যখন সেই অ্যাডজেক্টিভটা সাবজেক্টকেই বোঝাবে, তখন সেই অ্যাডজেক্টিভটাকে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলা হবে। যেরকম দেখো, হি সাবজেক্ট, এবার ইজ হোক বা সিমস হোক, এখান থেকে পুরো যা থাকলো পুরোটাই প্রেডিকেট, আর ইজ বা সিমস হচ্ছে ভার্ব। এবার এই প্রেডিকেটের মধ্যে, এই যে প্রেডিকেট এইটুকুর মধ্যে এইটা অ্যাডজেক্টিভ এবং এটা যেহেতু হিকে মডিফাই করছে, তাই এটা হচ্ছে প্রেডিকেটিভ কমপ্লিমেন্ট। তো অলওয়েজ কিপ ইন মাইন্ড, অ্যাডজেক্টিভ অ্যাজ কমপ্লিমেন্ট অ্যান্ড অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট আর ডিফারেন্ট থিংস। ঠিক আছে, তো এইবার আমরা এখানে কি পেলাম, এখানে আমরা অ্যাডজেক্টিভকে কমপ্লিমেন্ট হিসাবে পেলাম, তার মানে অ্যাডজেক্টিভকে কমপ্লিমেন্ট হিসাবে পেলাম, অ্যাডজেক্টিভ অ্যাজ কমপ্লিমেন্ট। এবার আরও একটা জিনিস আছে যেটাকে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট বলে। আমি একটু আগে দেখো কমপ্লিমেন্টের 4টি ভাগ বলেছিলাম, একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, একটা ভার্ব কমপ্লিমেন্ট, একটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, ঠিক আছে, একটা অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট বলে একটা জিনিস হয়, কিন্তু এই অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট আর এই অ্যাডজেক্টিভ অ্যাজ কমপ্লিমেন্ট এটা এক জিনিস নয়। I will back here after going through adjective complement. তো adjective complement যখন আলোচনা করব তখন আবার এখানে একবার এসে তোমাদের পার্থক্যটা দেখাবো যে adjective complementের সঙ্গে এই adjective as complementের পার্থক্যটা কী। এবার আমরা 2 নম্বরের সাথে চলে আসি। তাহলে আমরা কমপ্লিমেন্টের 4টা ভাগের মধ্যে একটা ছিল সাবজেক্ট কমপ্লিমেন্ট। এই সাবজেক্ট কমপ্লিমেন্টের 3টা ভাগ ছিল, প্রেডিকেটিভ নাউন, প্রেডিকেটিভ প্রোনাউন, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এবার কমপ্লিমেন্টের 2 নম্বর পার্টে আসলাম, সেটা হচ্ছে অ্যাকশন ভার্ব কমপ্লিমেন্ট। এবার এতক্ষণ আমরা লিঙ্কিং ভার্বের মধ্যে ছিলাম, ঠিক আছে, লিঙ্কিং ভার্ব। এবার আমরা একটা নতুন ভার্বের মধ্যে আসলাম, সেটা হচ্ছে অ্যাকশন ভার্ব। তো অ্যাকশন ভার্বে দেখি কি বলছে। Some action verb, also known as transitive verb, takes object after them to complete their meaning. And some neither need object nor any word, also known as intransitive verb. ঠিক আছে, তো যাই হোক একটু আরেকবার ব্যাখ্যা করি তাহলে বুঝতে সুবিধা হবে। সাম অ্যাকশন ভার্বস অলসো নোন অ্যাজ ট্রানজিটিভ ভার্ব। তো ভার্ব পড়তে গিয়ে অনেকে দেখবা ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব পড়েছ। তো ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সেই ভার্ব যেটা কোনো অবজেক্ট না নিলে অর্থ প্রকাশ করতে পারে না। এবার এই ট্রানজিটিভ বা ইন্ট্রানজিটিভ ভার্ব এদেরকে কী বলা হয়, এদেরকে অ্যাকশন ভার্বের মধ্যে পড়ে। অ্যাকশন ভার্ব কী জিনিস? অ্যাকশন ভার্ব মানে যেই ভাব দিয়ে কোনো কাজ করা বোঝায়। ঠিক আছে, সংক্ষেপে বলতে গেলে যে ভাব দিয়ে আমি কাজ করা বোঝাবো, ফিজিক্যাল অ্যাক্টিভিটি দেখাতে পারবো, সেগুলোকে অ্যাকশন ভার্ব বলা হয়। লিঙ্কিং ভাব দিয়ে কোনো কাজ করা বোঝায় না, অ্যাকশন ভাব দিয়ে কাজ করা বোঝায়। এবং এই অ্যাকশন ভার্বগুলোর মধ্যে ট্রানজিটিভ ভার্ব এবং ইন্ট্রানজিটিভ ভার্ব 2 রকম ভার্বই থাকে। মানে হচ্ছে অ্যাকশন ভাব দিয়ে তো কাজ করা বোঝাচ্ছে, কিন্তু এই অ্যাকশন ভার্বের মধ্যে কিছু কিছু ভার্ব যারা অবজেক্ট না নিয়ে অর্থ প্রকাশ করতে পারে না। ঠিক আছে, আবার এদের মধ্যে এমন কিছু অ্যাকশন ভার্ব আছে যাদের কি হয়, কোনো রকম অবজেক্টের প্রয়োজন হয় না, নর এনি ওয়ার্ড, এমনকি তাদের অন্য কোনো শব্দেরও প্রয়োজন হয় না, এবং এদেরকে বলা হয় ইন্ট্রানজিটিভ ভার্ব। তার মানে হচ্ছে যে অ্যাকশন ভার্বগুলো কোনো অবজেক্ট ছাড়াই এবং কোনো রকম শব্দ ছাড়াই বাক্যের অর্থ প্রকাশ করতে সক্ষম হয় তাদেরকে ইন্ট্রানজিটিভ ভার্ব বলা হয়। যেমন হি ইজ লাফিং, সে হাসছে। এখানে ইজ হেল্পিং ভার্ব, লাফিং হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। সে হাসছে, হাসির পরে আর কোনো শব্দ না বসালেও, এখানে আমি স্লিপিং লিখছি, স্লিপিংটা হচ্ছে অবলিক দিয়ে দেওয়া, মানে আমি যদি হি ইজ লাফিং বলি তাহলেও হবে, হি ইজ স্লিপিং বলি তাহলেও হবে। দুটো বাক্যে ভালো করে দেখো, সে হাসছে, এখানে বাক্যের অর্থ সম্পূর্ণ হয়ে গেল, সে ঘুমাচ্ছে, বাক্যের অর্থ সম্পূর্ণ হয়ে গেল। তার মানে এই লাফিং, স্লিপিং এই ভার্বগুলো ইন্ট্রানজিটিভ ভার্ব। এদের কোনো এখানে আর কোনো ওয়ার্ডের দরকার ছিল না, কোনো অবজেক্টের এদের দরকার ছিল না, বা কোনো শব্দের দরকার ছিল না এদের বাক্যের অর্থ সম্পূর্ণ করতে। অ্যান্ড সাম নিড ওয়ার্ডস আদার দ্যান অবজেক্ট টু কমপ্লিট দেয়ার মিনিং। এবার আরও কিছু অ্যাকশন ভার্ব থাকে যাদের অবজেক্টের দরকার হয় না, ঠিক আছে, কিন্তু কিছু অন্য শব্দের দরকার হয়। সাম নিড ওয়ার্ডস, কিছু অন্য শব্দের দরকার হয়, যে শব্দগুলো কী হবে, আদার দ্যান অবজেক্ট, মানে সেই শব্দগুলো অবজেক্ট হবে না। ঠিক আছে, অবজেক্ট হবে না, অন্য কিছু শব্দ হবে। ব্যাপারটা কি আমি একটু আলোচনা করলে বুঝতে পারবে। তার মানে হচ্ছে অ্যাকশন ভার্বকে 3 ভাবে দেখানো হচ্ছে। একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, যার অবজেক্ট লাগবেই মানে প্রকাশ করার জন্য। একটা ইন্ট্রানজিটিভ ভার্ব, যার হচ্ছে কি হচ্ছে কোনো শব্দ লাগছে না বাক্যের অর্থ প্রকাশ করতে, তারা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। আরেক ধরনের ভার্ব আছে যারা ট্রানজিটিভ ভার্বও না, ইন্ট্রানজিটিভ ভার্বও না, এদের
অবজেক্ট লাগে না, কিন্তু অন্য কিছু শব্দ লাগে তাদের অর্থটাকে সম্পূর্ণ করার জন্য। এই 3 ধরনের ভার্বেরই কমপ্লিমেন্ট নিয়ে আমরা আলোচনা করব। In the case of transitive verbs, there are no more words after the verb, so there is no complement. তো এবার বলছে ইন্ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে, এই যে ইন্ট্রানজিটিভ ভার্ব লাফিং, স্লিপিং, এই ইন্ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে যেহেতু আর কোনো শব্দ ভার্বের পরে আসছে না, তাই এদের কোনো কমপ্লিমেন্টও থাকে না, ঠিক আছে? তার মানে এরা কি ভার্ব পার্টেই এরা শেষ হয়ে যাচ্ছে, এরা এখানেই শেষ হয়ে যাচ্ছে, এদের পরে আর কোনো কমপ্লিমেন্ট বসছে না, কারণ আর কোনো শব্দই বসবে না, এরা একাই সক্ষম অর্থ প্রকাশ করতে। ইন দ্য কেস অফ দ্য ফার্স্ট ওয়ান মানে কোনটা? ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে অবজেক্ট তো লাগবে। এবার অবজেক্টটা কী ধরনের? এবার ওই অবজেক্টটা কী হচ্ছে? কমপ্লিমেন্ট, ঠিক আছে? কারণ হচ্ছে এই যে বললাম, মানে ট্রানজিটিভ ভার্বের একটা অবজেক্ট লাগে, সেই অবজেক্টটা না বসলে ট্রানজিটিভ ভার্ব অর্থ প্রকাশ করতে পারে না। তার মানে কি ট্রানজিটিভ ভার্বের তো অবজেক্ট মানে কি? অবজেক্ট মানে তো একটা শব্দ, তাহলে সে যতক্ষণ কোনো শব্দ না পাচ্ছে মানে প্রকাশ করতে পারছে না, আর যখন ওর শব্দের প্রয়োজন হবে, সেই শব্দগুলো যখন এই বাক্যের অর্থ প্রকাশ করতে সক্ষম হবে, তখন এই শব্দগুলোকে কী বলবো? শব্দগুলোকে কমপ্লিমেন্ট বলবো। তো সেই জন্য ট্রানজিটিভ ভার্বের কমপ্লিমেন্ট থাকে, ঠিক আছে? এবং ওই কমপ্লিমেন্টের মধ্যেই কী থাকে? ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, ঠিক আছে? ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট হয়তো কোয়েশ্চেন করার সময় অনেকে পেয়েছো, তো সেটাও আমি এখানে আলোচনা করব। তার মানে এবার একটু সামারি একটু সংক্ষেপে বলি। ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে কিছু শব্দ লাগবে, যে শব্দগুলোর মধ্যে ডাইরেক্ট অবজেক্ট থাকে, ইনডাইরেক্ট অবজেক্ট থাকে, বা শুধু ডাইরেক্ট অবজেক্টও থাকতে পারে। মোট কথা অবজেক্ট লাগবে, বা ঠিক আছে, এবং সেই অবজেক্টগুলোকে আমরা কমপ্লিমেন্ট বলবো, কারণ যেহেতু এই অবজেক্টগুলো ছাড়াই মানে প্রকাশ করতে পারবে না, তো সেই জন্য সেটা কমপ্লিমেন্ট। আর ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে কোনো ওয়ার্ড লাগে না, তাই এখানে কোনো কমপ্লিমেন্ট নেই, কোনো অবজেক্ট নেই, ঠিক আছে? এইবার তাহলে বাকি থাকলো কোনটা? বাকি থাকলো হচ্ছে আরেক রকমের অ্যাকশন ভার্ব, যেই অ্যাকশন ভার্বের ক্ষেত্রে কি হচ্ছে? কোনো অবজেক্ট লাগছে না, কিন্তু অন্য রকমের কিছু শব্দ তাদেরকে দরকার হয়, ঠিক আছে? এই যে বলা হয়েছে, এই যে নিড ওয়ার্ডস আদার দ্যান অবজেক্ট, অবজেক্ট ছাড়া, অবজেক্ট লাগে না, কিছু অন্য শব্দ লাগে, যে শব্দগুলো দিয়ে তারা অর্থ প্রকাশ করতে পারে। তাহলে এটা হচ্ছে 3 রকম, মানে 3 রকমের অ্যাকশন ভার্ব। আমি এখানে 3 রকম অ্যাকশন ভার্বকে দেখাচ্ছি। এটা হচ্ছে 3 রকমের লাস্টের ক্যাটেগরি, যে ক্যাটেগরির মধ্যে কিছু ভার্ব থাকে, অ্যাকশন ভার্ব থাকে, যাদের অবজেক্ট না লাগলেও অন্য কিছু শব্দ লাগে। তাহলে এটা সম্পর্কে আমি একটু পরে আলোচনা করব। এবার যেহেতু এখানে দেখো অ্যাকশন ভার্ব কমপ্লিমেন্ট, টাইটেলটা হচ্ছে অ্যাকশন ভার্ব কমপ্লিমেন্ট, তাহলে এবার আমরা একটু আগে সাবজেক্ট কমপ্লিমেন্ট দেখলাম, সাবজেক্ট কমপ্লিমেন্টের মধ্যে কী কী হয় দেখলাম। এবার ভার্বের কমপ্লিমেন্ট হয়, ঠিক আছে? সাবজেক্ট কমপ্লিমেন্ট মানে কি? মানে হচ্ছে প্রেডিকেট অংশে যে শব্দগুলো থাকে সেটা সাবজেক্টের অর্থ প্রকাশ করতে সাহায্য করে। আর অ্যাকশন ভার্ব কমপ্লিমেন্ট মানে, তার মানে ভার্বের পরে প্রেডিকেটের মধ্যে যে শব্দগুলো থাকবে সেগুলো ভার্বের মানে প্রকাশ করতে সাহায্য করবে, ঠিক আছে? সাবজেক্টের না, ভার্বের মানে প্রকাশ করতে সাহায্য করবে। তো এই জন্য এদেরকে ভার্ব কমপ্লিমেন্ট বলা হচ্ছে। এবার এই অ্যাকশন ভার্ব আবার 3 রকমের হয়, ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ এবং আরেকটা অন্য রকমের ক্যাটাগরি। এই 3 রকমের ক্ষেত্রে 3 রকমের অ্যাকশন ভার্ব কমপ্লিমেন্ট আমরা দেখব। তো তার আগে এখানে যেহেতু আমি বললাম যে প্রথমে আমি আলোচনা করবো ট্রানজিটিভ ভার্ব নিয়ে, ট্রানজিটিভ ভার্বের ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, 2 রকমের অবজেক্ট থাকে। তাহলে এইবার অবজেক্ট জিনিসটা কি সেটা একটু আলোচনা করতে হবে, নাহলে আলোচনাটা কিন্তু সম্পূর্ণ হবে না, ঠিক আছে? তাহলে এখন দেখি হোয়াট ইজ অবজেক্ট। Object. Simply speaking, in a sentence, when subject and noun or pronoun in predicate refer to different persons or things, it is called object. এবার এখানে কিন্তু একটা বিশাল বড় সমস্যা, সেটা হচ্ছে আমরা একটু আগে দেখলাম যে কমপ্লিমেন্টে কী হয়? কমপ্লিমেন্টে সাবজেক্ট এবং প্রেডিকেটের মধ্যে, সেটা নাউন হোক, সেটা নাউন ক্লজ হোক, ফ্রেজ হোক, অ্যাডজেক্টিভ হোক, বা যাই হোক, সেটা কী হয়? তারা কিন্তু এক হয়। এইবার অবজেক্টের ক্ষেত্রে কিন্তু কী বলা হচ্ছে? অবজেক্টের ক্ষেত্রে বলা হচ্ছে যেখানে সাবজেক্ট এবং প্রেডিকেটের মধ্যে যে অন্য কোনো নাউন বা প্রোনাউন থাকবে, তারা আলাদা আলাদা ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। তার মানে কমপ্লিমেন্টের ঠিক উল্টো হচ্ছে অবজেক্ট। কমপ্লিমেন্টে এক বোঝাবে, অবজেক্টের ক্ষেত্রে ঠিক আলাদা আলাদা ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, ঠিক আছে? এবার দেখি নিচে কিছু উদাহরণ আছে। রাম ইজ আ বয়, রাম হ্যাজ এ ডগ। ইন দ্য ফার্স্ট সেন্টেন্স বোথ রাম অ্যান্ড বয় রেফার টু দ্য সেম পার্সন। তাহলে রাম ইজ আ বয়, এখানে রামকে, ছেলেটা বা ছেলেটাকে রাম। বাট ইন দ্য সেকেন্ড সেন্টেন্স রাম অ্যান্ড ডগ আর নট সেম। এবার এই 2 নম্বর উদাহরণে দেখো, রাম হ্যাজ আ ডগ, রামের একটা কুকুর আছে। তো রাম কি কুকুর? না, মোটেই না। কুকুরটা কি রাম? না। তাহলে রাম আর ডগ এখানে আলাদা আলাদা জিনিস। তাহলে এইবার এই সেন্টেন্সগুলোকে যখন ভাঙবো কেমন দাঁড়াবে?
রাম সাবজেক্ট, ইজ আ বয় প্রেডিকেট, ঠিক আছে, ইজ আ বয় প্রেডিকেট। এবার এই বয়টা হচ্ছে একটা নাউন, কিন্তু এই নাউনটাকে রামকেই বোঝাচ্ছিল, সেজন্য নাউনটাকে আমি সাবজেক্ট কমপ্লিমেন্ট বললাম। এই উদাহরণটা একটু আগে আমি আলোচনা করেছিলাম সাবজেক্ট কমপ্লিমেন্ট আলোচনা করার সময়। তাহলে এবার এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। কিন্তু এই পরের বাক্যটা রাম হ্যাজ এ ডগ, এইখানে দেখো এখানে রাম সাবজেক্ট ঠিকই আছে, হ্যাজ আ ডগ এটা পুরোটা হচ্ছে প্রেডিকেট, ঠিক আছে, পুরোটা প্রেডিকেট, ভার্ব সমেত পুরোটা প্রেডিকেট। কিন্তু এর মধ্যে যে আমরা নাউনটা পেলাম, এই যে নাউন, এই নাউনটা কিন্তু এই রামকে বোঝাচ্ছে না, ঠিক আছে, মানে রাম আর ডগ কিন্তু আলাদা আলাদা জিনিস। যেহেতু আলাদা আলাদা জিনিস, সেহেতু এখানে এই ডগটা হয়ে গেল কি অবজেক্ট। আমি এখানে সংখ্যাবে লিখলাম ও মানে অবজেক্ট। তাহলে এখানে বোঝা গেল কমপ্লিমেন্ট আর অবজেক্টের পার্থক্য। কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্ট আর প্রেডিকেটের মধ্যে যে নাউন বা অন্য শব্দগুলো থাকবে সেম হবে, আর অবজেক্ট কি, অবজেক্ট হচ্ছে সাবজেক্ট আর প্রেডিকেটের মধ্যে যে অন্য শব্দগুলো থাকবে, সেটা নাউন হোক বা প্রোনাউন হোক, সেটা হচ্ছে আলাদা আলাদা হবে। Always remember, no object will come if subject and predicate are connected with linking verbs. এবার দেখো, আমি কিন্তু একটু ভিডিওটা যদি একটু আবার আগে গিয়ে দেখো, মানে তোমরা দেখবে আমি একটা কথা বলেছিলাম যে কমপ্লিমেন্টের ক্ষেত্রে, সাবজেক্ট কমপ্লিমেন্টের ক্ষেত্রে অবশ্যই ভার্বগুলো লিঙ্কিং ভার্ব হবে, কিন্তু অবজেক্টের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা না। অবজেক্টের ক্ষেত্রে কী হবে, এখানে কোনো লিঙ্কিং ভার্ব থাকবে না। এই দেখো, অলওয়েজ রিমেম্বার নো অবজেক্ট উইল কাম ইফ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট আর কানেক্টেড উইথ লিঙ্কিং ভার্ব, ঠিক আছে। তাহলে এবার এখানে হ্যাজটা কি ছিল, লিঙ্কিং ভার্ব ছিল না, দেখো এখানে আলোচনা করছে। ইন দ্য সেকেন্ড সেন্টেন্স, হ্যাজ ইজ আ পজেশন ভার্ব অর স্টেট ভার্ব, ঠিক আছে। এটা ভার্ব নিয়ে আলোচনা করবো, তখন ডিটেলস আলোচনা করবো। ভার্ব অনেক রকমের হয়, লিঙ্কিং ভার্ব হয়, অ্যাকশন ভার্ব হয়, আরেকটা হচ্ছে স্টেট ভার্ব হয় বা পজিশন ভার্ব হয়। পজিশন স্টেট ভার্ব তোমরা না বুঝলেও পজিশন তো বুঝবে, পজিশন মানে কারো দখলে কিছু থাকা। তাহলে হ্যাজ দিয়ে আমরা কী করি, পজিশন বোঝাই। রামের আছে, কি আছে, কুকুর আছে, ঠিক আছে, তাহলে হ্যাজ দিয়ে কিছু থাকা বোঝাচ্ছে পজিশন, তাহলে এটাকে পজিশন ভার্ব। তাহলে হচ্ছে কি, এটা অ্যাকশন ভার্ব না, কিন্তু এটা লিঙ্কিং ভার্বও না। তাহলে কি কমপ্লিমেন্ট হওয়ার জন্য লিঙ্কিং ভার্ব লাগতো, ঠিক আছে, এখানে কোনো লিঙ্কিং ভার্ব নেই। দে ডু নট ডিসক্রাইব অ্যান অ্যাকশন, তাহলে এই যে লিঙ্কিং ভার্ব যেরকম কোনো অ্যাকশন ব্যাখ্যা করে না, ঠিক সেইভাবেই এই যে এটা পজিশন ভার্ব বা স্টেট ভার্ব আমি যাই বলি, এই পজিশন বা স্টেট ভার্বও কিন্তু কোনো অ্যাকশনকে ব্যাখ্যা করে না। সো হাউ টু ফাইন্ড আউট অবজেক্ট ইন আ সেন্টেন্স হোয়ার দেয়ার ইজ নেইদার লিঙ্কিং ভার্ব নর অ্যাকশন ভার্ব, ঠিক আছে। তাহলে এবার এখানে কি বলছে, যে যখন কোনো বাক্যের মধ্যে কোনো লিঙ্কিং ভার্বও থাকবে না, কোনো অ্যাকশন ভার্বও থাকবে না, তখন আমি কী করে অবজেক্ট খুঁজে বের করবো। মানে এই ধরনের বাক্যগুলো দেখো, এখানে লিঙ্কিং ভার্বও নেই, অ্যাকশন ভার্বও নেই, কোনো কাজ করা বোঝাচ্ছে এবং কোনো অ্যাকশন ভার্বও নেই। তাহলে এই ধরনের বাক্যের মধ্যে যখন লিঙ্কিং ভার্বও থাকে না, অ্যাকশন ভার্বও থাকে না, তখন আমি অবজেক্টটা কী করে খুঁজে বের করবো, তারও কিছু ফর্মুলা আছে। ফর্মুলাটা কি, অবজেক্ট সমান সমান সাবজেক্ট যোগ ডিসিমিলার প্রেডিকেট, ঠিক আছে। দেখো এখানে যেটা বললাম, অবজেক্ট, এই যে অবজেক্টটা কি, অবজেক্ট সমান সমান সাবজেক্ট যোগ ডিসিমিলার প্রেডিকেট, মানে অবজেক্ট সেই বাক্যেই পাবো যে বাক্যে প্রথমত লিঙ্কিং ভার্ব থাকবে না, ঠিক আছে, এবং যেখানে কি হবে, এ আর এ আলাদা আলাদা হবে, ঠিক আছে, মনে থাকবে। তাহলে যেখানে সাবজেক্ট, এই যে সাবজেক্ট আর এই যে প্রেডিকেটের মধ্যে ডগ আছে প্রেডিকেট, এরা কী হবে, ডিসিমিলার হবে। এরা যখন ডিসিমিলার হবে তখন যেটা বের হবে সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটা গেল, এটা ফর্মুলা বোঝা গেল আশা করি। নাও কামস অ্যাকশন ভার্ব। তাহলে এবার এখানে আমি যে উদাহরণটাতে দেখালাম, এই উদাহরণটা ছিল একটা স্টেট ভার্ব বা পজিশন ভার্বের। এবার অ্যাকশন ভার্বের ক্ষেত্রে আমি অবজেক্ট কীভাবে বের করব। In this case, we have to find out that with the help of the action verb, the subject performs what action or performs the action with whom, noun or pronoun, ঠিক আছে। তার মানে এবার যখন অ্যাকশন ভার্বের ক্ষেত্রে আসবো, তখন আমাকে খুঁজে বার করতে হবে যে অ্যাকশন ভার্বের সহযোগিতায় সাবজেক্ট কি কাজ করলো, অথবা সে যে কাজটা করলো সেটা সে কার সঙ্গে করলো। এবার কার সঙ্গে মানে কি, মানে কোনো ব্যক্তিকে বোঝাবে, মানে নাউন বা কোনো প্রোনাউনকে বোঝাবে, ঠিক আছে। তাহলে যখন ভার্বটা কোনো স্টেট বা পজিশন ভার্ব হবে, তখন দেখবো আমরা সাবজেক্ট আর প্রেডিকেটের মধ্যে যে শব্দটা থাকবে সেটা আলাদা কিনা। যদি আলাদা হয় তাহলে অবজেক্ট, আর যদি অ্যাকশন ভার্ব হয়, অ্যাকশন ভার্বের ক্ষেত্রে আমরা কি দেখব, অ্যাকশন ভার্বের ক্ষেত্রে আমরা দেখব যে কাজটা
এটা কি বলছে, দ্য সাবজেক্ট পারফর্মস হোয়াট অ্যাকশন, সাবজেক্ট কি কাজ করলো, ঠিক আছে, অর পারফর্ম দ্য অ্যাকশন উইথ হুম, অথবা সাবজেক্ট কার সঙ্গে কাজটা করলো। এটা মানে উদাহরণ দিয়ে আলোচনা করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ইফ উই গেট দ্য অ্যান্সার ইটসেলফ ইজ অবজেক্ট, ঠিক আছে। তাহলে এবার দেখো ব্যাপারটা দেখো, এখানে উদাহরণ আছে নিচে, তো একটু খুলে বলি আরেকবার, যে অ্যাকশন ভার্বের ক্ষেত্রে সাবজেক্ট তো একটা কাজ করবে, অ্যাকশন ভার্ব মানে কাজ করা, তাহলে সাবজেক্ট নিশ্চয়ই কাজ করছে, তাহলে সাবজেক্ট ওই অ্যাকশন ভার্বের দ্বারা কি কাজ করলো, আমি যদি প্রশ্ন করি কি কাজ করলো, যে উত্তরটা আসবে সেটা অবজেক্ট হবে। অথবা যদি আমি প্রশ্ন করি যে সাবজেক্ট যে কাজটা করলো সেই কাজটা সে কার সঙ্গে করলো, কোন নাউনের সঙ্গে করলো বা কোন প্রোনাউনের সঙ্গে করলো, তাহলে যে উত্তরটা আসবে এই দুটো উত্তরই হবে অবজেক্ট। অ্যান্ড ইফ নো অ্যান্সার, এবং যদি আমরা এই প্রশ্ন করে কোনো উত্তর না পাই, মানে এমন কোনো বাক্য থাকে যেখানে আমরা এই প্রশ্নগুলো করলাম এবং কোনো উত্তর পেলাম না, তাহলে দেয়ার ইজ নো অবজেক্ট, তাহলে সেই বাক্যে কোনো অবজেক্ট নেই, আমাদের সেটাই ধরে নিতে হবে। সো হিয়ার দ্য ফর্মুলা ইজ অবজেক্ট সমান সমান অ্যাকশন ভার্ব জব ওয়ার্ড অ্যান্ড অর হুম। তাহলে এই ধরনের বাক্যে, মানে এই ধরনের অ্যাকশন ভার্বের ক্ষেত্রে অবজেক্ট খুঁজে বের করার ফর্মুলা হচ্ছে যে অ্যাকশন ভার্বকে আমি যদি প্রশ্ন করি কি করলো, এই ভার্ব দিয়ে কি করলো, অথবা এই ভার্বটা দিয়ে যে কাজটা হলো সেটা কার সঙ্গে হলো, তার মানে ভার্বকে জিজ্ঞাসা করবো যে সে কি করলো এবং সে কার সঙ্গে করলো, তাহলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে অবজেক্ট। আচ্ছা, সো রিমেম্বার অল অ্যাকশন ভার্বস মে নট হ্যাভ অবজেক্ট। তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে যেহেতু একটা অনিশ্চয়তার কথা বলা হলো, যে প্রশ্ন করে কিন্তু উত্তর নাও পাওয়া যেতে পারে, ঠিক আছে, মানে আমি প্রশ্ন করলেই যে উত্তরে বের হবে সেটা কোনো গ্যারান্টি নেই, উত্তর বের হলে তাহলেই অবজেক্ট। মানে এই প্রশ্নগুলো যদি করি যে কে করলো, ভার্বের দ্বারা কি করা হলো বা ভার্বটা দিয়ে যে কাজ করা হলো সেটা কার সঙ্গে করা হলো, যদি উত্তরগুলো পাই তাহলেই অবজেক্ট হবে, যদি না পাই তাহলে অবজেক্ট হবে না। তার মানে সমস্ত অ্যাকশন ভার্বের অবজেক্ট থাকে না। এবার দেখো লুক অ্যাট দ্য এক্সাম্পলস বিলো, আমরা এখানে নিচে কিছু উদাহরণ দেখে নিই। হি র্যান স্লোলি ইন দ্য টুর্নামেন্ট, সে খুব আস্তে আস্তে টুর্নামেন্টে দৌড়েছিল। এখানে আলাদা আলাদা কালার ইউজ করা হয়েছে, কেন ইউজ করা হয়েছে আমি এখনই বলছি। হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে। দে ওয়ার্ক টুগেদার ইন দ্য ফিল্ড, তারা একসঙ্গে মাঠে কাজ করছিল। ইন দ্য অ্যাবভ সেন্টেন্সেস অল ইয়েলো মার্কড ওয়ার্ডস আর অ্যাকশন ভার্বস। তাহলে এইবার এখানে দেখো র্যান, গোয়িং, ওয়ার্ক সবগুলো কিন্তু অ্যাকশন ভার্ব, দৌড়ানো, যাওয়া, কাজ করা, এগুলো সব হচ্ছে অ্যাকশন ভার্ব। অ্যান্ড দ্য গ্রিন মার্ক ওয়ার্ডস আর নাউন, এবং এখানে যত গ্রিন মার্ক করা প্রেডিকেটের মধ্যে টুর্নামেন্ট, এই প্রেডিকেট যে র্যান থেকে প্রেডিকেট এইটুকু, এর মধ্যে টুর্নামেন্ট হচ্ছে নাউন। ইজ থেকে স্কুল অব দি প্রেডিকেট, এর মধ্যে স্কুল হচ্ছে নাউন। ওয়ার্ক থেকে ফিল্ড অব দি প্রেডিকেট, এর মধ্যে ফিল্ড হচ্ছে নাউন। এইবার কিন্তু কি হচ্ছে, বাট আর ডিফারেন্ট ফ্রম সাবজেক্ট দ্যাট আর পিঙ্ক কালার, এবং পিঙ্ক দিয়ে যে শব্দগুলো লেখা হয়েছে সেগুলো হচ্ছে সাবজেক্ট। এবার কি হচ্ছে, টুর্নামেন্ট আর হি আলাদা জিনিস, স্কুল আর হি আলাদা জিনিস, ফিল্ড আর দে আলাদা জিনিস, কারণ খেলা মানুষ হতে পারে না, স্কুল মানুষ হতে পারে না, মাঠ মানুষ হতে পারে না। তার মানে কি এগুলোর সঙ্গে প্রত্যেকটা নাউনের সঙ্গে তাদের সাবজেক্টের কোনো মিল নেই। সো আর দ্য অবজেক্টস, তাহলে এবার একটু আগে বলছিলাম যে অবজেক্ট মানে কি, অবজেক্ট মানে প্রেডিকেট আর সাবজেক্ট যখন ডিসিমিলার হবে, তাহলে এখানে তো ডিসিমিলার, তাহলে কি আমি এদেরকে অবজেক্ট বলতে পারি? নো। এইবারও কিন্তু এরা অবজেক্ট না। কেন অবজেক্ট না? কারণ হচ্ছে একটু আগে বলছিলাম যে সাবজেক্ট আর প্রেডিকেট ডিফারেন্ট হবে, ঠিক আছে, কিন্তু কোন ধরনের ভার্বের ক্ষেত্রে ডিফারেন্ট হলে সেটা অবজেক্ট হয়, সেটা হচ্ছে এই ধরনের ভার্বের ক্ষেত্রে, যেখানে ভার্বটা অ্যাকশন ভার্ব হবে না বা লিঙ্কিং ভার্ব হবে না, অ্যাকশন ভার্ব হবে না, লিঙ্কিং ভার্ব হবে না, এমন ধরনের ভাব থাকলে তবেই এই ফর্মুলাটা খাটবে, যে যখন এরা আলাদা আলাদা হলে, এই সাবজেক্ট আর প্রেডিকেট আলাদা আলাদা হলে তারা অবজেক্ট। কিন্তু অ্যাকশন ভার্বের ক্ষেত্রে আমাকে কোন ফর্মুলা ইউজ করতে হবে? অ্যাকশন ভার্বের ক্ষেত্রে আমাকে একটু আগে যেটা প্রশ্ন করলাম, যে অ্যাকশন ভার্বের ক্ষেত্রে আমাকে ফর্মুলা ইউজ করতে হবে, সেটা হচ্ছে এই ফর্মুলাটা, যে ভার্ব দিয়ে কী করা হলো বা ভার্বটার কার সঙ্গে সম্পন্ন করা হলো, কাজটা কার সঙ্গে সম্পন্ন করা হলো বা কাজটা দিয়ে কী করা হলো, এই ফর্মুলাটা হচ্ছে অ্যাকশন ভার্বের ক্ষেত্রে অবজেক্ট খুঁজে বের করার ফর্মুলা। তাহলে এইবার এখানে দেখো এই উদাহরণগুলোতে আবার চলে আসি। এবার এখানে এরা যে অবজেক্ট না, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এরা হলো, এরা আলাদা, এদের সঙ্গে প্রেডিকেটের সঙ্গে সাবজেক্টের মিল নেই, হলো, কিন্তু তার সত্ত্বেও এরা অবজেক্ট না। তার কারণ হচ্ছে প্রথম কথা, এখানে যেগুলো আছে সেগুলো স্টেট ভার্ব না, এগুলো সব হচ্ছে অ্যাকশন ভার্ব, এটা একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে
এবার অ্যাকশন ভার্বের ক্ষেত্রে যে ফর্মুলাটা ছিল যে ওই প্রশ্নগুলো করতে হবে, ঠিক আছে, যে এখানে দেখো বলা হয়েছে because in all of the sentences if you ask with the help of the action verb the subject performs what action or performs the action with whom noun pronoun there will be no answer, ঠিক আছে। এবার দেখো ব্যাপারটা এখানে প্রথমটাতে অ্যাকশন ভার্ব ছিল র্যান হচ্ছে দৌড়ানো, দৌড়েছিল। দৌড়ানো একটা অ্যাকশন ঠিকই, কিন্তু দৌড়ানোর দ্বারা সে কিছু করছে না, ঠিক আছে। গোয়িং যাওয়াটা অ্যাকশন, কিন্তু সেই যাওয়ার দ্বারা কি আর কিছু করলো? কি করলো? কোনো উত্তর পাচ্ছি না। ওয়াট কাজ করাটা একটা অ্যাকশন, কিন্তু সেই কাজ করার দ্বারা কি আর কিছু করছে? মানে কিছু কিছু ভার্ব থাকে যাদের মিনিংটা অ্যাকশন ভার্ব হয়, কিন্তু সেই ভার্বের দ্বারা আর কিছু কাজ করা বোঝায় না। যেরকম আমি যদি একটা লাইন বলি হি ইজ ড্রয়িং আ পিকচার, ড্রয়িং মানে ছবি আঁকা, অ্যাকশন ভার্ব, কিন্তু সে ড্রয়িংয়ের দ্বারা কি করছে? সে একটা ছবি আঁকছে, তাহলে ওইখানে ড্রয়িংয়ের দ্বারা আ পিকচার, আমি একটা শব্দ পাচ্ছিলাম আ পিকচার, সে ড্রয়িংয়ের দ্বারা একটা ছবি আঁকছিল। কিন্তু এইখানে কিন্তু এই ভার্বগুলো দিয়ে আমি আর কিছু ওরকম পাচ্ছি না, কি করছে পাচ্ছি না, ঠিক আছে। এবার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে তাহলে কাজটা কার সঙ্গে করা হয়েছে? মানে কোনো নাউন বা প্রোনাউন তো থাকবে, কাজটা কার সঙ্গে করা হয়েছে? দৌড়ানো হয়েছিল, কার সঙ্গে দৌড়ানো হয়েছিল? নেই। যাচ্ছিল, কার সঙ্গে যাচ্ছিল? নেই। কাজ করছিল, কার সঙ্গে কাজ করছিল? এখানে অনেকে তোমরা যে টুগেদার, তোমরা হয়তো ভাববে যে টুগেদার মানে তো একসঙ্গে, তাহলে তো এখানে বলছি তারা একসঙ্গে কাজ করছিল, কিন্তু টুগেদার হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে। তোমরা ডিকশনারি দেখে নিতে পারো, অনলাইনে দেখে নিতে পারো, টুগেদার হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এইবার এখানে কিন্তু একটা কথা মনে রাখবে যে এই যে প্রশ্নগুলো যে আমি করবো, ঠিক আছে, কার সঙ্গে কাজ করছিল, এখানে দেখো ব্র্যাকেটে লেখা আছে যার সঙ্গে কাজ করবে সেটা নাউন বা প্রোনাউন হবে, অ্যাডভার্ব হবে না। তাহলে টুগেদার যেহেতু অ্যাডভার্ব, তাহলে টুগেদারকে আমি এখানে যদি প্রশ্ন করি কার সঙ্গে কাজ করছিল, উত্তরটা টুগেদার আসলেও এই টুগেদারটাকে আমি এখানে অবজেক্ট ধরতে পারবো না। তার মানে এরা অ্যাকশন ভার্ব, এবং এদেরকে আমি যে দুটো প্রশ্ন করলাম যে কাজটা তারা কি করা হচ্ছিল বা কাজটা কার সঙ্গে করা হচ্ছিল, কোনো রকম উত্তর না পাওয়ার জন্য এই সেন্টেন্সগুলোর মধ্যে অ্যাকশন ভার্ব থাকা সত্ত্বেও এদের কোনো অবজেক্ট নেই, ঠিক আছে। এবার দেখো লুক বিলো অ্যাট সাম আদার ইনস্ট্যান্সেস। এবার অন্য কিছু উদাহরণ দেখি। স্যাম এইট আ ক্রিম কেক, ঠিক আছে। স্যাম সাবজেক্ট, এইট হচ্ছে ভার্ব। সে একটা কী খেলো? সে একটা ক্রিম কেক খেলো। ক্রিম হচ্ছে এখানে হচ্ছে মডিফায়ার, মানে কেকটাকে মডিফাই করছে, ঠিক আছে, অ্যাডজেক্টিভ। এটা আমাদের আলোচনার বিষয় না, আলোচনা হচ্ছে কেক। তাহলে আমি শ্যাম একটা কেক খেয়েছিল। তাহলে এবার আমি যদি প্রশ্ন করি সে কি খেয়েছিল? কেক খেয়েছিল, তাহলে আমি উত্তর পাচ্ছি কেক। তাহলে এই বাক্যে এইট হচ্ছে অ্যাকশন ভার্ব, এবং এখানে যেহেতু আমি একটা প্রশ্নের উত্তর পেলাম সে কি খেয়েছিল কেক, তাই এখানে এটা হলো অবজেক্ট। এবার এইট আর ক্রিম কেক পুরোটা হচ্ছে প্রেডিকেট, তাই এখানে প্রেডিকেট, অ্যাকশনের পুরোটা প্রেডিকেট, কিন্তু এই পুরোটা প্রেডিকেটের মধ্যে এইটা কি? এটা হচ্ছে অবজেক্ট, যেহেতু আমি এই প্রশ্নটা করে উত্তর পাচ্ছি। রাজেশ প্লেজ ব্যাডমিন্টন রেগুলারলি। রাজেশ প্রতিনিয়ত ব্যাডমিন্টন খেলে, তাহলে খেলাটা হচ্ছে অ্যাকশন ভার্ব। কি খেলে? প্লেড হোয়াট? আমরা উত্তর পাচ্ছি কি? ব্যাডমিন্টন। তাহলে এই ব্যাডমিন্টন, এই যে প্রেডিকেট, প্লেজ ব্যাডমিন্টন রেগুলারলি, প্রেডিকেট, ঠিক আছে। এই প্রেডিকেটের মধ্যে ব্যাডমিন্টন শব্দটা অবজেক্ট, কারণ আমি এখানে প্রশ্ন করে যে উত্তরটা পাচ্ছিলাম সেটা হচ্ছে ব্যাডমিন্টন, তাহলে এটা অবজেক্ট। হি ওয়াজ প্লেইং উইথ সীমা, সে সীমার সঙ্গে খেলছিল। হি সাবজেক্ট, ওয়াজ প্লেইং, এটা ওয়াজ হেল্পিং ভার্ব, প্লেইং মেইন ভার্ব, উইথ সীমা, তাহলে ওয়াজ থেকে সীমা অবধি পুরোটা প্রেডিকেট, ঠিক আছে, পুরোটা প্রেডিকেট। এখানে একটু প্রিন্টিং প্রবলেম ছিল, মানে হয়তো টাইপ করার সময় ভুলে গেছিলো, যাই হোক। তাহলে এখানে হচ্ছে এই পুরোটা হলো প্রেডিকেট। এবার পুরোটা প্রেডিকেটের মধ্যে সে কি খেলছিল, উত্তর পেলাম না। তাহলে আরেকটা প্রশ্ন করি, সে কার সঙ্গে খেলছিল? সীমার সঙ্গে, ঠিক আছে। এইবার যে আমি উত্তরটা পেলাম, এই উত্তরটা কিন্তু একটু আগে টুগেদার পেয়েছিলাম, সেটা অ্যাডভার্ব ছিল, কিন্তু সীমাটাকে নাউন। তাহলে এইবার আমি একটা প্রশ্ন উত্তর পেলাম, উইথ হুম, কার সঙ্গে খেলছিল, মানে ভার্বটার, সে ভার্বের দ্বারা যে কাজটা ছিল সে কাজটা কার সঙ্গে করছিল? সীমার সঙ্গে। তাহলে সীমা উত্তর পেলাম, তাহলে এখানে সীমা হচ্ছে অবজেক্ট। তাহলে বোঝা গেল যে সমস্ত অ্যাকশন ভার্বের কিন্তু অবজেক্ট থাকে না। তো যেই অ্যাকশন ভার্বের ক্ষেত্রে আমরা দুটো প্রশ্ন করব। একটা প্রশ্ন হচ্ছে সেই ভার্বের দ্বারা কি করলো, উত্তরে যা পাবো সেটা অবজেক্ট। আরেকটা হচ্ছে যদি কি করলো সেটা না পাই তাহলে প্রশ্ন করব কার সঙ্গে করলো, ঠিক আছে। যদি উত্তর পাই তাহলে সেটা অবজেক্ট। নাও অবজেক্টস আর টু টাইপস, ডাইরেক্ট অবজেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট অবজেক্ট।
এবার অবজেক্ট দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। এবার দেখি এই ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট জিনিসটা কি। The subject performs what action, also called non-living, সমান সমান ডাইরেক্ট অবজেক্ট। তার মানে হচ্ছে যে এই যে প্রশ্ন যে করলাম, সেই প্রশ্নটা দিয়ে আমরা দেখলাম যে সে কী কাজটা করলো। ঠিক আছে, দুটো প্রশ্ন ছিল, একটা হচ্ছে সে কী করলো, তাহলে কী করলো এর উত্তরটা যা পাবো সেই উত্তরটা কিন্তু সবসময় একটা নন লিভিং জিনিস হবে। ঠিক আছে, মানে কাজ কী করলো, কাজ করা মানে কি, কাজ করা মানে নিশ্চয়ই সেটা হচ্ছে কোনো প্রাণী তো হবে না, মাঠে দৌড়ানো, চাষ করা, ঠিক আছে, ছবি আঁকা, সেগুলো তো মানুষ হতে পারে না। কাজ করাটা তো মানুষ না, কাজটাকে করলো মানুষ, কিন্তু কাজটা করছে যে জিনিসটা বোঝাচ্ছে কাজ করার দ্বারা, সেটা তো মানুষ না। তাহলে সেইটা হবে হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তার মানে সাবজেক্ট যেই কাজটা করলো সেই কাজটাই হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। দ্য সাবজেক্ট পারফর্মস দ্য অ্যাকশন উইথ হুম। এবার আরেকটা প্রশ্ন করছিলাম যে কাজটা কার সঙ্গে করা হলো। এবার যার সঙ্গে করা হচ্ছে সে তো নাউন প্রোনাউন, তাহলে নাউন প্রোনাউনটা কি, তারা হচ্ছে লিভিং বিং। তো সেই জন্য অনেক জায়গায় তাদেরকে লিভিং বলা হয়। মানে তোমরা অনলাইনে সার্চ করে দেখবা যে অনেক জায়গাতে এইভাবে বোঝানো হয়েছে যে উত্তরে যদি নন লিভিং থাকে তো আবার ঘুরে ফিরে একই, যে আমি যদি প্রশ্ন করি সে কী করলো উত্তরটা নন লিভিংই হবে, সেই জন্য এটা ডাইরেক্ট অবজেক্ট। আর কার সঙ্গে করলো সেটা যেহেতু নাউন প্রোনাউন, সেহেতু তারা লিভিং, তারা প্রাণী, যে উত্তরটা পাবো সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে বোঝা গেল ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্টটা জিনিসটা কি। ঠিক আছে, তারপরে বলে দিই যে ভার্বকে যদি প্রশ্ন করা হয় যে সে কী কাজ করলো, যে উত্তরটা পাবো সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। আর যদি বলি সে কার সঙ্গে কাজটা করলো, তাহলে হচ্ছে সেটা ইনডাইরেক্ট অবজেক্ট। Both are objects of the sentence, but at the same time considered as action verb complements, as they complete the meaning of the action verb. তো এবার হচ্ছে এই ডাইরেক্ট অবজেক্টই হোক বা ইনডাইরেক্ট অবজেক্টই হোক, সে যেই হোক না কেন, সে তো সেন্টেন্সের অবজেক্ট অবশ্যই, কিন্তু একই সঙ্গে যেহেতু তারা তাদের অ্যাকশন ভার্বের অর্থটাকে সম্পূর্ণ করতে সাহায্য করে, ঠিক আছে, যে দে কমপ্লিট দ্য মিনিং অফ দ্য অ্যাকশন ভার্ব, সেহেতু তাদেরকে কি বলা হচ্ছে, ওই অ্যাকশন ভার্বের কমপ্লিমেন্ট। ঠিক আছে, সাবজেক্টের কমপ্লিমেন্ট না, কিন্তু তারা হচ্ছে অ্যাকশন ভার্বের পরে বসে নিয়ে অ্যাকশন ভার্বটার অর্থকে সম্পূর্ণ করতে সাহায্য করে, তাই তাদেরকে অ্যাকশন ভার্ব কমপ্লিমেন্ট বলে। এবার এই ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্টটা আমি আগের উদাহরণগুলো দিয়ে একটু তোমাদের একবার বুঝিয়ে দিই। এখানে দেখো সে কী খাচ্ছিল, কেক খাচ্ছিল, তাহলে কেক একটা জড় পদার্থ, ঠিক আছে, তাহলে এখানে এটা আসলো অবজেক্ট এবং এটা কি ডাইরেক্ট অবজেক্ট। এখানে তুমি অবজেক্টও বলতে পারো এবং ওটাকে যদি আরও প্রিসাইসলি বলতে হয় তাহলে এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। এখানে কী খেলছিল, ব্যাডমিন্টন খেলছিল, ব্যাডমিন্টনটা কি জড় পদার্থ, তাহলে নন লিভিং, এটাও অবজেক্ট। কেমন অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট। খেলছিল, কার সঙ্গে খেলছিল, সীমার সঙ্গে খেলছিল, সীমাটাকে নাউন হোক বা প্রোনাউন হোক, যাই হোক সে একটা লিভিং বিং, তাহলে এটা কি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। ঠিক আছে, তাহলে ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট বোঝা গেল যে একটা বাক্যের মধ্যে অবজেক্টটা যদি কোনো, প্রথম কথা হচ্ছে আমি যদি প্রশ্ন করে দেখি সে কী করছিল এবং উত্তরটা আসবে একটা জড় পদার্থ, সেটা হবে ডাইরেক্ট অবজেক্ট। আর কার সঙ্গে করছিল, উত্তরটা আসবে একটা জীবন্ত প্রাণী বা মানুষ, সে যাই হোক সে নাউন বা প্রোনাউনই হবে। তাহলে এখানে যদি সীমা না লিখে উইথ হার লিখতাম, হার প্রোনাউন হতো, তাহলে সেটাও একই জিনিস, সেটাও লিভিং, তাহলে সেটা হবে ইনডাইরেক্ট অবজেক্ট। আচ্ছা, তাহলে এখানে আমি দুটো ভার্ব, মানে দু রকম আমরা অ্যাকশন ভার্বের কমপ্লিমেন্টের মধ্যে ছিলাম, ভার্ব কমপ্লিমেন্টের মধ্যে ছিলাম। এবার ভার্ব কমপ্লিমেন্টের মধ্যে আমি মোটামুটি একটা স্টেট ভার্বের কমপ্লিমেন্ট কী করে খুঁজে বার করবো সেটা বললাম। অ্যাকশন ভার্বের ক্ষেত্রে ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট তারা কমপ্লিমেন্ট হয় ওই অ্যাকশন ভার্বের, সেটা নিয়ে আলোচনা হলো। এবার মনে আছে আরেক রকম ভার্বের কথা বলছিলাম, যারা হচ্ছে অ্যাকশন ভার্ব হলেও তারা ডাইরেক্ট অবজেক্ট বা ইনডাইরেক্ট অবজেক্ট না নিয়ে অন্য কোনো শব্দ নেয় তাদের অর্থটাকে প্রকাশ করতে। এবার ওই রকমের ভার্ব নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এবার এই উদাহরণগুলোতে দেখো, হি র্যান স্লোলি ইন দ্য টুর্নামেন্ট, এগুলো আমি একটু আগে আলোচনা করেছিলাম কিন্তু অন্য পরিপ্রেক্ষিতে, এবার এদেরকে এই পরিপ্রেক্ষিতে আলোচনা করব। হি র্যান স্লোলি ইন দ্য টুর্নামেন্ট, সে টুর্নামেন্টের মধ্যে খুব ধীরে দৌড়েছিল। হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে। দে ওয়ার্ক টুগেদার ইন দ্য ফিল্ড, তারা মাঠের মধ্যে একসঙ্গে খেলছে। এবার এখানে কী হচ্ছে, সবাই অ্যাকশন ভার্ব, র্যান অ্যাকশন ভার্ব, গোয়িং অ্যাকশন ভার্ব, ওয়ার্ক অ্যাকশন ভার্ব, কিন্তু এখানে আমরা আগের যে ফর্মুলা খাটিয়েছিলাম যে কী কাজ করছিল, কার সঙ্গে করছিল, সেগুলো পাচ্ছিলাম না, তাই এখানে আমরা অবজেক্ট খুঁজে পাচ্ছিলাম না। ঠিক আছে,
তাহলে এইখানে আমরা কী করে অবজেক্ট খুঁজে বের করব, এইটাই হচ্ছে এবার আলোচ্য বিষয়। দেখো কী বলছে, এবার যেহেতু এখানে কোনো অবজেক্ট নাই সেই জন্য সো দ্য প্রেডিকেট পার্ট মাস্ট হ্যাভ কমপ্লিমেন্ট। এবার যেহেতু অবজেক্ট নেই তাহলে অবজেক্ট না থাকার জন্য যা থাকবে প্রেডিকেটের মধ্যে সেটাকে আমি কমপ্লিমেন্ট বলবো। ঠিক আছে, কার কমপ্লিমেন্ট? ভার্বের কমপ্লিমেন্ট। দেয়ার ইজ ট্রিক টু ফাইন্ড আউট কমপ্লিমেন্ট ইন সাচ সেন্টেন্সেস। তো এবার একটা ট্রিক আছে, যে ট্রিকতে আমরা এই ধরনের অ্যাকশন ভার্বের ক্ষেত্রে যেখানে ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট নেই সেখানে আমরা কমপ্লিমেন্টকে খুঁজে বের করতে পারি। ট্রিকটা কি? ইফ উই আস্ক দ্য ভার্ব হোয়ার, হোয়েন, হোয়াই অ্যান্ড হাউ, তাহলে এই ধরনের অ্যাকশন ভার্ব যেখানে ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট নেই ওখানে যদি আমরা এই প্রশ্নগুলো করি, হোয়ার মানে কোথায় করা হলো কাজটি, হোয়েন কাজটি কখন করা হলো, ওয়াই কাজটা কেন করা হলো, হাউ কাজটা কেমন করে করা হলো, তাহলে উত্তরে যা পাবো সেটা হচ্ছে এই অ্যাকশন ভার্বগুলোর কমপ্লিমেন্ট। ঠিক আছে, সো দ্য ফর্মুলাটা দেখো, ভার্ব কমপ্লিমেন্ট সমান সমান অ্যাকশন ভার্ব যোগ হোয়ার অথবা হোয়েন অথবা ওয়াই অথবা হাউ। এই চারটা প্রশ্ন, এই চারটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, কোথায় করা হলো কাজটি, কখন করা হলো, কেন করা হলো, কেমন ভাবে করা হলো। এবার এখানে দেখো, এখানে এই উদাহরণগুলো দিয়ে বোঝাই। হি র্যান স্লোলি ইন দ্য টুর্নামেন্ট, সে টুর্নামেন্টের মধ্যে দৌড়েছিল, তাহলে সে হোয়ার, সে কোথায় দৌড়েছিল, টুর্নামেন্ট, ইন দ্য টুর্নামেন্ট, তাহলে ইন দ্য টুর্নামেন্ট হচ্ছে এই র্যান ভার্বের হচ্ছে কমপ্লিমেন্ট। তারপরে হচ্ছে হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে, তাহলে কোথায় যাচ্ছে, হোয়ার, টু স্কুল, তাহলে এই যে টু স্কুল এটা হচ্ছে গোয়িং ভার্বের কমপ্লিমেন্ট। দে ওয়ার্ক টুগেদার ইন দ্য ফিল্ড, তারা মাঠে একসঙ্গে কাজ করছিল, কোথায়, হোয়ার কোথায় কাজ করছিল, ইন দ্য ফিল্ড, তাহলে ইন দ্য ফিল্ড হচ্ছে এই ওয়ার্কড ভার্বের কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা মনে রাখবে যে ভার্বকে যদি প্রশ্ন করি যে মানে তাহলে মানে কি, যখন ভার্বকে আমি কাজটা কি করছিল বা কার সঙ্গে করছিল সেই প্রশ্ন করে যখন কোনো উত্তর পাবো না, তখন আমি তাকে এই প্রশ্নগুলো করবো যে কাজটি কোথায় হয়েছিল বা কখন হয়েছিল বা কেন হয়েছিল বা কেমন করে হয়েছিল, তাহলে যে উত্তরগুলো পাবো সেগুলো হচ্ছে ওই ভার্বের কমপ্লিমেন্ট। ভার্ব কমপ্লিমেন্ট ইনক্লুডস অ্যাডভার্ব, প্রিপোজিশনাল ফ্রেজ, নাউন ক্লজ। এবার এই যে এখানে আমরা যে শব্দগুলো পেলাম, ইন দ্য টুর্নামেন্ট, টু স্কুল, ইন দ্য ফিল্ড, এবার এরা কি হতে পারে, মানে এই ধরনের ভার্বের ক্ষেত্রে, অ্যাকশন ভার্বের ক্ষেত্রে যেখানে আমরা এই প্রশ্নগুলো দিয়ে যে উত্তরগুলো পাবো সেই উত্তরের মধ্যে কী থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে, প্রিপোজিশনাল ফ্রেজ থাকতে পারে, নাউন ক্লজ থাকতে পারে। রিমেম্বার, ভার্ব কমপ্লিমেন্ট কামস অনলি ইন কেস অফ অ্যাকশন ভার্ব। এবার ভার্ব কমপ্লিমেন্ট কখন আসবে, এগুলোও কিন্তু অ্যাকশন ভার্ব। আর আগে যে আলোচনা করলাম একটু আগে, যেখানে কাজটা তারা কি করছিল বা কাজটা কার সঙ্গে করছিল সেগুলো অ্যাকশন ভার্ব ছিল। তাহলে আমাদের আলোচ্য বিষয় কিন্তু ভার্ব কমপ্লিমেন্ট, এটা ভুললে হবে না। আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট আলোচনা করে ভার্ব কমপ্লিমেন্টের মধ্যে আছি। এবার এই ভার্ব কমপ্লিমেন্ট তখনই আসবে যখন ভার্বটা কিন্তু অ্যাকশন ভার্ব হবে। ঠিক আছে, সাবজেক্ট কমপ্লিমেন্ট কখন আসে, যখন ভার্বটা লিঙ্কিং ভার্ব হয়, আর ভার্ব কমপ্লিমেন্ট আসে যখন ভার্বটা অ্যাকশন ভার্ব হয়। ঠিক আছে, এবার দেখো এখানে দেখি কিছু উদাহরণ আছে। হি র্যান স্লোলি ইন দ্য টুর্নামেন্ট, এবার ওই লাইনগুলোকে আমি এখানে ভাগ করে দেখালাম। এখানে স্লোলি হচ্ছে এই যে স্লোলি, র্যান থেকে ইন দ্য টুর্নামেন্ট হচ্ছে প্রেডিকেট। ঠিক আছে, হি র্যান স্লোলি ইন দ্য টুর্নামেন্ট, র্যান থেকে টুর্নামেন্ট অব্দি প্রেডিকেট। এবার সে দৌড়াচ্ছিল, কেমন করে দৌড়াচ্ছিল, স্লোলি হচ্ছে অ্যাডভার্ব, এবং কোথায় দৌড়াচ্ছিল, ইন দ্য টুর্নামেন্ট। তাহলে আমি এখানে দুটো প্রশ্নের উত্তর পেলাম, একটা হচ্ছে হাউ, কেমন করে দৌড়াচ্ছিল, স্লোলি। ঠিক আছে, কোথায় দৌড়াচ্ছিল, টুর্নামেন্ট, তাহলে এখানে হাউ কেমন করে, স্লোলি, হোয়ার, টুর্নামেন্ট। তাহলে এখানে দুটো উত্তর পাচ্ছি। এবার এই যে স্লোলি আর এই যে ইন দ্য টুর্নামেন্ট, এর মধ্যে স্লোলি হচ্ছে অ্যাডভার্ব। এই যে একটু আগে বললাম যে ভার্ব কমপ্লিমেন্ট, এই ধরনের অ্যাকশন ভার্বের ক্ষেত্রে কি থাকতে পারে কমপ্লিমেন্টের মধ্যে, অ্যাডভার্ব থাকতে পারে, তাহলে স্লোলি অ্যাডভার্ব। আর কি থাকতে পারে, প্রিপোজিশনাল ফ্রেজ, ইন দ্য টুর্নামেন্ট, ইন হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ মানে কি, মানে প্রিপোজিশন থেকে নিয়ে আর যে শব্দগুলো একসঙ্গে বসবে প্রিপোজিশনের সঙ্গে এবং একসঙ্গে বসে যখন একটা অর্থ প্রকাশ করবে, তাহলে ইন দ্য টুর্নামেন্ট হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। তার মানে এই বাক্যটার মধ্যে স্লোলি আর ইন দ্য টুর্নামেন্ট, এই অ্যাডভার্ব আর এই প্রিপোজিশনাল ফ্রেজ দুটাই আমরা পাচ্ছি, এবং এরা কি হচ্ছে, এই র্যান ভার্বের অর্থটাকে সম্পূর্ণ করতে সাহায্য করছে, তাই এদেরকে বলা হচ্ছে ভার্ব কমপ্লিমেন্ট। পরের উদাহরণ, হি ইজ গোয়িং টু স্কুল, কোথায় যাচ্ছে, এখানে আমরা একটাই উত্তর পাচ্ছি, টু স্কুল। এবার টু প্রিপোজিশন, স্কুল নাউন, তাহলে এইটা কি, প্রিপোজিশনাল ফ্রেজ। ঠিক আছে, তাহলে এই যে ইজ গোয়িং টু স্কুল হচ্ছে প্রেডিকেট, এটা হচ্ছে প্রেডিকেট। এবার প্রেডিকেটের মধ্যে প্রশ্ন করে আমি তো কী পাচ্ছিলাম, টু স্কুল, তাহলে টু স্কুলটা হচ্ছে এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ,
কিন্তু এটা কি এখানে এই গোয়িং ভার্বের কমপ্লিমেন্ট, সেই জন্য এটা ভার্ব কমপ্লিমেন্ট। এবং এটা এই যে বললাম এই ভার্ব কমপ্লিমেন্টের মধ্যে প্রিপোজিশনাল ফ্রেজ থাকতে পারে। তাহলে এই যে এখানে টু স্কুল প্রিপোজিশনাল ফ্রেজ আমরা পাচ্ছি। দে ওয়ার্ক টুগেদার ইন দ্য ফিল্ড, তারা মাঠে একসঙ্গে খেলা করছিল। ওয়ার্ক থেকে ইন দ্য ফিল্ড হচ্ছে প্রেডিকেট। এবার একসঙ্গে খেলা করছিল, হাউ একসঙ্গে খেলা করছিল, কেমন করে খেলছিল একসঙ্গে, তাহলে টুগেদার হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে। আবার ঠিক একইভাবে ইন দ্য ফিল্ড, ইন প্রিপোজিশন, ইন দ্য ফিল্ড হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, তার মানে এখানেও আমরা অ্যাডভার্ব আর প্রিপোজিশনাল ফ্রেজকে একসঙ্গেই পাচ্ছি। তাহলে মোদ্দা কথা হচ্ছে যে যখন এই প্রশ্নগুলো যখন করবে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, তখন উত্তরে যেগুলো বার হবে সেগুলো হচ্ছে এই ধরনের ভার্বের কমপ্লিমেন্ট। এবার এই কমপ্লিমেন্টের মধ্যে কী কী থাকতে পারে? অ্যাডভার্ব থাকতে পারে, প্রিপোজিশনাল ফ্রেজ থাকতে পারে, নাউন ক্লজ থাকতে পারে। এবার নাউন ক্লজের একটা উদাহরণ দেখি। যেমন এই উদাহরণটিতে দেখো, আই নো দ্যাট হি ইজ গিলটি, এখানে দ্যাট হি ইজ গিলটি এটা হচ্ছে নাউন ক্লজ এবং এটা নো ভার্বে কমপ্লিমেন্ট। নাউন ক্লজ অবজেক্টও হতে পারে, কমপ্লিমেন্টও হতে পারে, আবার অনেক সময় নাউন ক্লজ নাউনের মতোই বাক্যের সাবজেক্টও হয়। যেরকম এই লাইনটিতে হুয়েভার ইজ গিলটি, এটা হচ্ছে সাবজেক্ট উইল ভার্বের, ঠিক আছে। তো ভিডিওটি দীর্ঘায়িত হওয়ার জন্য আমি এখানে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট নিয়ে সম্পূর্ণ আলোচনা করতে পারলাম না। সেটি নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। এবং ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই সেটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক ও শেয়ার করে দিও। আমি খুব শীঘ্রই অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টের উপর বিস্তারিত ভিডিও নিয়ে পার্ট 3তে তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে। আজকের মতো এইটুকুই।